দেশের বড় রাজনৈতিক দলগুলোকে তৃণমূলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে। সামনে ঘটে যাচ্ছে যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচন আমাদেরকে সেই উদাহরণে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিনা উপজেলা নির্বাচনকে ঘিরে বড় রাজনৈতিক দলগুলোর হাইকমান্ডের কোনো নির্দেশনাই মানছেন না তৃণমূলের নেতাকর্মীরা। অনেকেই বলতে চাইছেন মাঠে সৃষ্টি হয়েছে ভাই লীগ, এমপি লীগ, অর্থাৎ স্বজনরা এখনো মাঠে আছেন। কেনই বা এই ধরনের নির্দেশনা কেউ মানছেন না? কেন তৃণমূল অবাধ্য হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর? এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তনি। দর্শক, তৃণমূলের রাজনীতিকে নিয়ন্ত্রণ হারিয়েছে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে আমার সাথে আজকে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী যুবলীগ। আমাদের সাথে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও হুইপ, বিএনপি। এবং আরো আছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু আসলে তৃণমূলের নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং আওয়ামী লীগের উপর সবচেয়ে বেশি আসলে এই প্রশ্নের তীর যাচ্ছে। আওয়ামী লীগ এমপি লীগ সৃষ্টি করেছে, ভাই লীগ সৃষ্টি হয়েছে, কারণে আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে। আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনা মানছে না, এমনকি দলীয় সভানেত্রী যে নির্দেশনা দিয়েছেন, যেই কথা তিনি শুনতে বলেছেন, সেটিও কেউ শুনছে না। এখনো পর্যন্ত 50 জনেরও অধিক আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদের স্বজনরা নির্বাচনের মাঠে আছেন। অর্থাৎ কেন আসলে কেউ কিছু মেনে নিচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমার দুইজন সহ আলোচক সহ যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই আলোচনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা গুরুত্ব বহন করে এখন আর রাজনীতিতে। কারণ আমরা এই যেই স্বজনদের রাজনীতির কথা নিয়ে আজকে মাঠে বিভিন্ন রকমের কথা হচ্ছে, এটা তো আর বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রী কিংবা এমপি কিংবা প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করছে এমন না। আপনি বাংলাদেশের 52 বছরের যে রাজনৈতিক ইতিহাস, ভোটের যে হিসাব, তাতে দেখেন যে প্রত্যেকটা নির্বাচনে এই ধরনের প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তার কারণ হচ্ছে পরিবারের ভেতরে যদি কেউ পোটেনশিয়াল নেতা থাকেন, উনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, সেটা আপনার অন্যায় কিছু না। সেটাকে আমরা কেউ অন্যায় বলতে চাইছি না, কিন্তু যদি ক্ষমতা কুক্ষিগত করে রাখবার জন্য হয়, তখন আসলে এটাকে কি বলা যায়? শেষ করতে দেন। আপনারা যদি র্যাপিড ফায়ার কোশ্চেন করেন তাহলে তো মুশকিল। আপনার ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিষয়টা এখানে বিভিন্নভাবে উঠে আসছে। সেইটার ক্ষেত্রে বাস্তবতা কতখানি, সেইটা আসলে মিলিয়ে দেখাটা এখন অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবেই একটা বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অনুপস্থিত। নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপি অংশগ্রহণ করে নাই। তো স্বাভাবিকভাবেই ভোটের মাঠে নির্বাচন কেন্দ্রিক স্থানীয় নির্বাচনে যে উত্তেজনা থাকার কথা, সেই উত্তেজনা তো অবশ্যই মাঠে কিছুটা কম আছে। এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তার রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী এটাকে উন্মুক্ত করে দিয়েছে এবং আমরা নির্বাচনে যে আমাদের নির্বাচনের প্রতীক আগে ব্যবহৃত হতো, সেটাও আপনার লিফট আপ করা হয়েছে। তো যার কারণে এটা উন্মুক্ত হয়ে গেছে, সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক। এই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে যাতে স্থানীয় প্রভাবশালী নেতারা প্রভাব সৃষ্টি করতে না পারে, যেহেতু বিএনপি অনুপস্থিত থাকার ফলে আমাদের দলের ভেতরেই অনেকে প্রার্থী হয়েছেন, সেই প্রার্থিতার ক্ষেত্রে নিজেদের দলের অভ্যন্তরীণ নেতারা যেন স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করতে না পারেন, সেই জন্য এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সেই ক্ষেত্রে গত কয়েকদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের যেই কার্যনির্বাহী কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ের পরে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক আত্মীয় স্বজন বলতে কাকে বোঝাবে এটা উনি পরিষ্কার করেছেন। তো সেই ক্ষেত্রে সন্তান কিংবা স্ত্রী কয়েকজন আছে কি আমি জানি না, এখন হয়তো 1-2 থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো দূর সম্পর্কের আত্মীয় যারা আছেন তারা হয়তো নির্বাচনের মাঠে আছেন। কিন্তু এইটাকে ভিত্তি করে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচনটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য যেরকম প্রতিনিয়ত আলোচনা চলছে, আমার মনে হয় এই আলোচনাটা ব্যতি রেখে বিএনপি কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই আলোচনাটাই আমাদের করা উচিত। কিন্তু সেই চেষ্টাটিও কি আসলে আওয়ামী লীগ করেছে কিনা? ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি মনে করছেন জাতীয় সংসদ নির্বাচন যখন আপনারা বর্জন করলেন, এরপরে উপজেলা নির্বাচন তৃণমূলের মানুষের কাছাকাছি যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বলা হয় এই নির্বাচনকে, কিন্তু সেখানেও যখন বিএনপি বর্জন করছে, সেটি আসলে তাদের নেতা কর্মীদেরকে তারা বহিষ্কারও করেছে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। 2 ধাপে প্রায় 80 জনের মতো নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপিরও কেউ কি আসলে হাইকমান্ডের তার মানে কোনো ধরনের কোনো শাসন মানছেন না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচনটা আপনি কোথায় দেখলেন? বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাকি? 14 সালের আগে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো ছিল বাংলাদেশের শেষ নির্বাচন। এরপরে 14 সালের পর থেকে জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় কোনো রকম কোনো নির্বাচন তো হয় নাই। 1, 2 হচ্ছে এখন আপনি বলতে পারেন কেকের ভাগাভাগি, কামড়াকামড়ি। এই কামড়াকামড়িতে আমরা অংশ নিলাম না কেন? এই কামড়াকামড়িতে আমরা অংশ নিলাম না এই কারণেই যে এই কামড়াকামড়িটা না খুব অসম কামড়াকামড়ি হবে।
প্রথমত কোনো কামড়াকামড়িতে অংশ নেওয়া আমাদের ইচ্ছা নেই, রাজনৈতিকভাবে এটাকে আমরা সঠিক মনে করি না। জনগণের ভোটের অধিকার নিয়ে এই ধরনের ফুটবল খেলাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করি না এবং এটার মধ্যে পার্ট হওয়ার কোনো রকম কোনো কারণ আছে বলে আমরা বিশ্বাস করি না। দুই হচ্ছে, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমরা যদি এই কেকের ভাগাভাগির কামড়াকামড়িতে অংশ নিতাম, একটা অসম কামড়াকামড়ি হতো। কেন? একদিকে শুধু আওয়ামী লীগের প্রার্থী না, সেই সঙ্গে আছে পুলিশ, আছে প্রশাসন, আছে বেসুমার অর্থ, আছে সরকার ইটসেলফ। সেই প্রার্থী কিন্তু বিএনপির দলীয় সিদ্ধান্ত যখন বলছে তারা এই সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারপরে আসলে 80 জনেরও বেশি নেতাকর্মী কি করে অংশগ্রহণ করলেন? বহিষ্কারের কথা জিজ্ঞেস করছেন তো, আমার মাথায় আছে, লিখছি। নির্দেশনা মানতেছে না কিনা সেটাও জিজ্ঞেস করছেন, লিখছি, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, বিএনপির কামড়াকামড়ি নিয়ে বলছিলাম, অসম কামড়াকামড়ি। লাভটা কি হতো জানেন? বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে আরো কিছু মামলা হইতো। লাভটা হয়তো বিএনপির কর্মী সমর্থকরা আরো কিছু কর্মী সমর্থক কারাগারে যেত। লাভটা হয়তো এই যে মানে কোনো সিট তো তারা পেতই না, মাঝখান দিয়ে ভীষণ রকম নির্যাতন আরেকবার এই খড়গোটা বিএনপির নেতাকর্মীদের উপর বিনা কারণে নেমে আসতো। এই কারণে বিএনপি খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে এইরকম কোনো কামড়াকামড়ি, এটাকে আমি নির্বাচন বলবো না, আই এম সরি, এই কামড়াকামড়ি কোনো রকম কামড়াকামড়ির মধ্যে বিএনপি যাবে না। আচ্ছা, এখন আসেন বহিষ্কার কেন করলাম? এত বড় একটা দল, এই দলের শৃঙ্খলা তো রাখতে হবে দলের নেতাদের, তাই না? আচ্ছা, এই বহিষ্কারের মধ্যে কয়জন আছে পদধারী বলেন তো? একদম মানে উপজেলা চেয়ারম্যান, মানে আমাদের উপজেলার প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা সাংগঠনিক সম্পাদক পদে না। আপনি খুব কম 2 জন বা 3 জনের বাইরে কিন্তু এইরকম ভাইটাল পোস্টে আমাদের কিন্তু আপনি কোনো নেতা পাবেন না, যায়নি। এবং এই বহিষ্কারের মধ্যে দিয়ে বিএনপি তার অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছে যে কেউ যদি মনে করে থাকে দল এখন একটু বেকায়দায় আছে, দল এখন হয়তো আগের মতন শক্ত অবস্থায় যেতে পারবে না, ভেরি রং। দল তার শৃঙ্খলা নিশ্চিত করবার জন্য সর্বোচ্চ এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বিএনপি তার নিজেদের নেতা কর্মীদেরকে বুঝিয়ে দিল বিএনপি ঠিক এই মুহূর্তে কতখানি শক্তিশালী অবস্থানে আছে। বিএনপি ডেফিনেটলি শক্তিশালী অবস্থানে আছে। নির্দেশনা কেন মানছে না, এই প্রশ্নটা আপনি করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে এলাকার নানা রকম ক্যালকুলেশনস থাকে, সেই ক্যালকুলেশনস থেকে কারো কারো মনে হইতে পারে দল আমাকে এই মুহূর্তে বহিষ্কার করলো, ঠিক আছে, পরে হয়তো হাত পা ধরে মাফ চেয়ে আমি দলে জায়গা করে নিতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমার নির্বাচনে অংশ নেওয়াটা আমি মনে করছি বেশি গুরুত্বপূর্ণ, সে নিতে পারে। কিন্তু এত কোনো বড় পদের এমন কাউকে আমরা দেখি নাই নিতে। অন দি আদার হ্যান্ড, আমরা যদি আমাদের বন্ধু দলটির দিকে তাকাই, মতান্তরে প্রতিপক্ষ দলের দিকে একটু তাকাই, আমরা দেখব যে এই দলটি সাধারণ সম্পাদক একেবারে ডে 1 থেকে বেচারা গলায় মাইক লাগিয়ে চিৎকার করছে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ, মানে এটা ওনারও নির্দেশ না, এটা প্রধানমন্ত্রী আসলে 55 জন, 2 দফায় 55 জন। এবং লাস্টে দেখা গেল সাধারণ সম্পাদকের ভাই এবং ভাগনা, ব্রুটাস ইউ। আমি আসবো, কিন্তু আমি ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কথা বলছিলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, করবার কি আদৌ কিছু আছে যদি বিরোধী দলগুলো নির্বাচনে না আসে? এবং আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে আমরা অনেককেই নির্বাচিত হতে দেখলাম এই উপজেলা নির্বাচনে, সেখানে আসলে করার কি আছে যদি বিরোধী দলগুলো প্রতিপক্ষ সৃষ্টি না করতে পারে? ধন্যবাদ। মানে করার কি আছে এটা ওনারাই দেখিয়েছে, আমি ডামি নির্বাচন, কিন্তু আমি ডামি নির্বাচন দিয়েও না ঠিক মতো পারলো না আর কি। মানে সমস্যাটা খেয়াল করেন, আপনি বলছেন বিএনপি আসবে না তাই সংসদের মতো উন্মুক্ত করে দিলেন। কয়দিন পর আপনি অসাংবিধানিক 2 জন ব্যারিস্টার আছেন এখানে, জর্জ ভাই ব্যারিস্টার মানুষ, আপনি আপনার দল থেকে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন আত্মীয় স্বজন, মানে স্বজন বলেছেন প্রথম। মানে আপনি আওয়ামী লীগের পিছিয়ে আসাটা দেখবেন, আমি বিএনপির পিছিয়ে আসা আর আওয়ামী লীগের পিছিয়ে আসাকে আপনারা একসাথে আলোচনা করছেন, প্রায় সব চ্যানেল আলোচনা করছে, আমি এটার সাথে স্ট্রংলি ডিসএগ্রি করি। কেন একসাথে আলোচনা করা উচিত আমি আসবো। প্রথম স্বজন বললেন, প্রধানমন্ত্রী বলেছেন, কেউ পাত্তা টাত্তা দিল না, 3 জন দিয়েছে, 60 জনের মধ্যে 3 জন ভয় পাইছে, সেটিও সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে বিধায়। আচ্ছা, এবং স্বজন কখন বলেছেন? স্ত্রী সন্তানের আলাপ পরে, যখন একজন প্রতিমন্ত্রী শ্যালকের লোকজন একজন প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার নির্যাতন করেছে ঘটনাচক্রে, উনি এখন বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান হয়ে গেছেন, কিন্তু এই ঘটনা কোনো ফৌজদারি মামলাও হয়নি, এটা অফ টপিক। তারপর আপনি স্বজনের কথা বললেন। আচ্ছা, কয়দিন পর যখন দেখলেন কেউ আর কথা শুনছে না, সো উপায় কি? সংজ্ঞা পাল্টে দিলেন। সংজ্ঞা পাল্টে দিলে সহজ, প্রধানমন্ত্রী বললেন এবং জনাব ওবায়দুল কাদের এটাকে রিইটারেট করলেন যে উনি বলিয়ে দিয়েছেন এটা স্ত্রী এবং সন্তান,
এরপর কয়জন বাকি আছে? জর্জ ভাইয়ের কাছে 2-1 জন মনে হয়েছে, আমি তথ্যটা জানাই। 10 জন, 9 জন সন্তান এবং 1 জন স্ত্রী, মোট 10 জন এখন পর্যন্ত নির্বাচন, মানে 10 জন। প্রধানমন্ত্রী এরপর নিজ মুখেও যেটা বলেছেন, স্ত্রী এবং সন্তান হচ্ছে বলতে উনি পরিবার বুঝিয়েছেন। প্রথম পরিবার বলা হয়নি, স্বজন বলা হয়েছিল। আর আপনি জনাব পলকের শ্যালক, জনাব তাহেরের পুত্রের দুলাভাই, যিনি ওখানে ক্যাম্পেইন করতে গিয়ে বলছেন যে আমার চেয়ে খারাপ লোক আর লক্ষ্মীপুরে নাই। সো এইরকম যদি হিসাব করেন এখনো 50-60 জন মানুষ রয়ে গেছে। তার মানে আমাদের সরকারি দল থেকে ডিফারেন্সটা হচ্ছে প্রধানমন্ত্রীর এইরকম চরম কঠোর হুমকির বা হুঁশিয়ারির পরও। আচ্ছা, বিএনপির সাথে ডিফারেন্সের কথা বলে, বিএনপি কি তার ন্যারেটিভে কোনোদিন বলেছে বিএনপির লোকজন যতবার নিঃশ্বাস ফেলে, যতবার ওঠে বসে, এগুলো জনাব তারেক রহমানের নির্দেশে হয়? বলেছে কোনোদিন? আমি শুনি নাই। বা বেগম খালেদা জিয়ার নির্দেশ হয়? বলেছে। কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভটা কি? আওয়ামী লীগের ন্যারেটিভ হচ্ছে, তাদের ইউএসপি হচ্ছে তাদের অল প্রবলেম সলভ করার মতো একজন মানুষ আছে, ইনি প্রধানমন্ত্রী। দেশের ভেতরে দেশের বাইরে স্থানীয় নেতা, শুধু সেটা না, দলের শীর্ষস্থানীয় সব নেতা এরকম করেন না, সবাই এরকম করে। মূলত কর্তৃত্ব পরায়ণ দেশগুলো তো পুতিনের মহিমা কীর্তন হয়, পুতিনই একমাত্র। বাইডেন পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। বলতে চেষ্টা করছে যে বিরোধী দলগুলোর কোনো নেতৃত্বই নেই, সে কারণে তারা তাদের নেতাদের নিয়ে কিছু বলতে পারছে না। আমি আসছি, বিরোধী দলের নেতৃত্ব নাই, তোর কথা শুনে নাই, ফাইন, আমি মাইনা নিলাম। আমি বিএনপি করি না যেহেতু আই এম সেফ টু সে দ্যাট বিএনপি পাত্তা টাত্তা দেয় নাই, কোনো নেতৃত্ব নাই। তো আওয়ামী লীগের তো মহাপরাক্রমশালী নেতৃত্ব আছে তো, পুতিন, শি জিনপিং যে লেভেলের নেতৃত্ব, সেরকম নেতৃত্ব, পাওয়ারফুল নেতৃত্ব আছে, তাকেও কিন্তু ডেফাই করছে। দ্যাটস মাই কোয়েশ্চেন। যখন আপনি শেষ পর্যন্ত যদি বলেন একটার পর একটা ডজ করলেন, আপনি সংজ্ঞা পাল্টানোর পরও বিরাট সংখ্যা রয়ে গেল, তার মানে আপনার দলের লোকজন আপনাকে মানছেন না। আরেকটা জিনিস জরুরি, একটু যোগ করে রাখি, আত্মীয় স্বজন প্রভাব বিস্তার করতে পারে। আমরা এতদিন একটা গান শুনছি না, জর্জ ভাইয়ের সাথে অনেক শো করছি, ওনার মুখে এই গানটা অনেক শোনা গেছে, নির্বাচন তো করে নির্বাচন কমিশন, প্রশাসন পুলিশ তার কথা মতো চলবে। সো কার শ্যালক কাকে ধরে নিয়ে যাবে আর কি প্রভাব বিস্তার করবে, প্রশাসন কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না? ওদেরকে সরাইতে হবে কেন আপনার? একটু এই প্রশ্নগুলো করতে চাই। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, নির্বাচন মানে কেকের ভাগাভাগি, এরকম একটি পর্যায়ে নির্বাচনকে নিয়ে এসছে কিনা আওয়ামী লীগ? সেই সাথে সংজ্ঞাই পাল্টে দিচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের। নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগ পাল্টে দেয়নি। কেকের ভাগাভাগি সহ রুমিন ফারহানা যেটা বলেছেন, আমাদের জায়েদ ভাই যে কথাগুলো বলেছেন, স্বাভাবিকভাবে ওনারা এই কথাগুলোই বলবেন, কেননা ওনারা বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক চর্চা এবং এই রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে দেশটাকে 2008 সাল পরবর্তী সময় থেকে আজ অবধি বাংলাদেশকে যে পর্যায়ে এনেছে, সেইখানে আনার পরিপ্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দল হিসেবে ওনাদের যে অবস্থান বা ব্যাখ্যা মানুষের সামনে দেবার, এই কথাগুলোর বাইরে অন্য কোনো কিছু বলার তো আসলে নাই। তো যার জন্য ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, সেই না করার ক্ষেত্রে ওনারা কেক ভাগাভাগিতে অংশগ্রহণ করবেন কি করছেন না, এটা ওনারা ওনাদের মতো করে নিজস্ব যেই রাজনৈতিক ভাবনা, সেই ভাবনার ব্যাখ্যাটাই ওনারা মানুষের কাছে। হ্যাঁ, নির্বাচনে আসন ভাগাভাগি তো আমরা দেখেছি, জাতীয় পার্টির সাথে এক ধরনের আসন ভাগাভাগি তো আমরা দেখলাম। জাতীয় পার্টি তো আপনার বাংলাদেশ আওয়ামী লীগের সাথে নির্বাচন কৌশল কেন্দ্রিক শুধু এই মানে, এর আগে থেকেও আছে। তো যার জন্য জাতীয় নির্বাচনের ক্ষেত্রে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে কতটুকু কোয়ালিশনে গেছে, কি হিসাবে গেছে, সেটার হিসাবটা তো আলাদা। সে নির্বাচন হয়ে গেছে, ওনারা প্রতিহত করতে চেয়েছিলেন, পারেন নাই, এবং এটা স্বীকৃত নির্বাচন, একটা রাজনৈতিক দল সরকার গঠন করেছে অলরেডি। এখন স্থানীয় সরকার নির্বাচনে যে কথাগুলো বলা হচ্ছে, জায়েদ সাহেব যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ওনার এই কথাকে আমি অবশ্যই মনে করি এটা আমাদের কনসিডারেশনে আনা উচিত, এই কারণে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন স্ত্রী এবং সন্তানদের কথা স্পেসিফিক বলে দিয়েছেন, তারপরেও যখন ওনার তথ্য অনুযায়ী যে 9 জন সন্তান এবং স্ত্রী 1 জন এখনো রয়ে গেছেন, অবশ্যই আমাদের রাজনৈতিক দল তাদের যে সিদ্ধান্ত, রাজনৈতিক সাংগঠনিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করবে। কিন্তু যখন আসলে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছে, ঠিক একই সময় আমরা আওয়ামী লীগকে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নিতে কেন দেখলাম না? এই প্রশ্নে আমাকে একটি বিরতিতে যেতে হবে। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি যদিও বা বহিষ্কারের মতন একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরা দেখতে পেয়েছি এই জায়গাটিতে আওয়ামী লীগ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। কিন্তু বিএনপির এই গণহারে দল থেকে বহিষ্কার আসলে তৃণমূলে যারা নেতাকর্মী আছেন কিংবা সমর্থক আছেন তাদের মধ্যে এক ধরনের বড় প্রভাব ফেলবে কিনা? না, আমি সেটা একেবারেই মনে করি না। বরং আমি বিশ্বাস করি যে এটা দলের
তৃণমূলের নেতাকর্মী সহ একেবারে কেন্দ্র পর্যন্ত সকলের কাছে একটা স্পষ্ট বার্তা দিবে যে কেউ যদি মনে করে সে তার নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে, তাহলে তাকে তার মূল্য দিতে হবে। এবং দেখুন, দুটো দল, আমার ভাই বলছিলেন দুটো দলের ডিফারেন্সের কথা, বিএনপি এবং আওয়ামী লীগ। সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে, ফর গড সেক, আওয়ামী লীগ গত 15 বছরের বেশি সময় বাংলাদেশে ক্ষমতায় আছে এবং বিএনপি গত 17 বছর ধরে বাংলাদেশে ক্ষমতায় নাই। এবং বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যেই সংবিধান ইটসেলফ, বাংলাদেশের যেই ক্ষমতা কাঠামো, তাতে আসলে এটার বাইরে গিয়ে দীর্ঘদিন রাজনীতির মাঠে টিকে থাকা, শক্তভাবে টিকে থাকা এবং প্রধান বিরোধী দল হিসেবে গণমানুষের কাছে গ্রহণযোগ্যভাবে টিকে থাকা এবং এমনভাবে টিকে থাকা যে মোটা দাগে একটি সুষ্ঠু নির্বাচন হলে আপনি যেমন জানেন, মানুষ যেমন জানে, আওয়ামী লীগও তেমন জানে, 90% সিটে বিএনপি আসবে। কিন্তু সেটি আওয়ামী লীগ মানতে একেবারেই নারাজ। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও সংবাদ সম্মেলনে বলেছেন যে এরপরে আসলে বিরোধী দলের কোনো নেতৃত্বই নেই। তিনি যদি নেতৃত্বতে না থাকেন কিংবা যারা আন্দোলন করছেন সেই আন্দোলন যদি সফল হয়, প্রধানমন্ত্রী হবার মতন যোগ্য আসলে আর কেউ আছে কিনা বিরোধী দলে? আমাকে সকলেই মাফ করবেন, আমি আসলে কোনো বিশেষ দলকে ইঙ্গিত করে কিছু বলছি না। প্রধানমন্ত্রী বিএনপি ছাড়া আর কোনো দলের নাম নেন না কেন? সংসদে তো প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সেই কবে থেকে, কই তার নাম নেয় না কেন? এই যে দুদিন আগে জাতীয় পার্টির গৃহ বিবাদে জাতীয় পার্টির একজন ডাকসাইটের নেতা জাতীয় পার্টিকে গৃহপালিত থেকে কৃতদাস বললেন, কই প্রধানমন্ত্রী তো 2 আওয়াজটিও করলেন না। কিন্তু ওনার এবং ওনার দলের প্রতিটা নেতা কর্মীর সকাল থেকে রাত পর্যন্ত বিএনপি এবং বিএনপি নিয়েই ওনাদের ব্যবচ্ছেদ, চিন্তা। আওয়ামী লীগ আসলে এখনো বিএনপিকে নিয়ে এক ধরনের চাপে আছে কি? আওয়ামী লীগ বিএনপিকে নিয়েই চাপে আছে, তাই কি এর বাইরে আওয়ামী লীগ কোনো কিছু নিয়েই চাপে নাই। না, বিএনপিকে নিয়ে চাপে থাকা বা না থাকা আসলে এখানে মুখ্য বিষয় না। তবে হ্যাঁ, বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ক্রিয়াশীল আছে। আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগও তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতায় এসেছে। স্বাভাবিকভাবেই বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড, বিএনপির রাজনৈতিক কৌশল, রাজনৈতিক দল হিসাবে আমাদের যে সমস্ত কৌশল, সেই কৌশল নিয়ে তো আমরা থাকবই। এখানে চাপ গ্রহণ করা কিংবা চাপে না থাকা বিষয়টা এরকম না। দুইটা পলিটিক্যাল পার্টি তাদের নিজস্ব স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে রাজনীতি করবে এবং সেই রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনে না আসুক। না, আমরা তো চাই বিএনপি নির্বাচনে আসুক। আওয়ামী লীগ কোনোদিনই বলেনি যে বিএনপি নির্বাচনে না আসুক। আমরা সবসময় তাদেরকে আহ্বান জানাই যে আপনারা নির্বাচনে আসেন। কিন্তু নির্বাচনে আসার ক্ষেত্রে ওনাদের যে অনাস্থা কিংবা অনীহা, সেই অনীহা কিংবা অনাস্থার ক্ষেত্রে যে সমস্ত প্রপোজালস ওনারা দিয়ে আসছেন দীর্ঘ সময় ধরে দেশের মানুষের কাছে এবং জনমত গঠনের জন্য, ওনারা এই কথাগুলো বিভিন্ন সময় যে বলে আসছেন, সেইগুলো দেশের মানুষের কাছে প্রত্যাখ্যান হয়ে গেছে। তো যেহেতু প্রত্যাখ্যান হয়ে গেছে এবং এটা যেহেতু আর ফিরে আসবে না কোনোদিন, তো আমি মনে করি যে ওনারা নির্বাচনী ব্যবস্থার যদি অন্য কোনো সংজ্ঞা বা অন্য কোনোভাবে ত্রুটিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে অ্যাপার্ট ফ্রম কেয়ারটেকার গভর্নমেন্ট, আমার মনে হয় সেই বিষয়ে আলোচনা। কিন্তু সেই সুযোগ আসলে বিরোধী দলগুলোর কাছে কতখানি আছে? অবশ্যই আছে, সম্পূর্ণভাবে আছে। মানে আমি যখন টক শোতে আসি, মানে জর্জ ভাইকে উত্তর দিতে চেয়েছিলাম। জি, আসছি আপনার কাছে, জাহিদুর রহমানের কাছে। আচ্ছা, ওনার পরে আপনি দিয়েন। মানে আমি যখন টক শোতে আসি, মানে আওয়ামী লীগের মানুষজন জর্জ ভাইকে দেখে আজকে আমার খুব মায়াই হচ্ছে, করুণা হচ্ছে। মানে উনি এই যেসব কথা বলছেন, মানে নির্বাচন ঠিক হচ্ছে, এই হচ্ছে, সে মানে আমরা এই মাত্র আলাপ করলাম, আপনারা নিজেদের মানে আমির নির্বাচনেও আপনি দেখলেন পরস্পরকে সামলাতে পারছেন না, তাই আপনি একবার স্বজনের নামে, সন্তানের নামে সবাইকে নির্বাচন থেকে সরিয়ে ফেলতে চাইছেন। এটা আপনি বলছেন তো? আপনার যুক্তি কি স্বজন সরানোর? যুক্তি হচ্ছে তারা মাঠে প্রভাব বিস্তার করে, জর্জ ভাইয়া বলেছেন সম্ভাবনা আছে ইত্যাদি ইত্যাদি। টেকনিক্যালি আমরা কি বুঝি? জর্জ ভাইয়ের এক স্বজন নির্বাচন করছে, ধরে নিলাম ওনার খুব প্রভাব আছে, তাত্ত্বিকভাবে যিনি জর্জ ভাই প্রভাব বিস্তার করতে যাবেন, স্বজন খারাপ কিছু করবে, ব্যবস্থা নেবে, নির্দল করে জর্জ ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাই তো বুঝি আমরা। একটা রাষ্ট্র তো এইভাবেই চলার কথা। ওনারা দাবি করেন আওয়ামী লীগ বা বাংলাদেশ রাষ্ট্রটা এভাবেই চলে। তো সেই নির্বাচনে যেখানে নিজেরা নিজেদের উপর আস্থা রাখে না, সেখানে বিরোধীরা নির্বাচন করবে, এটা ওনারা এক্সপেক্ট করেন। মানে ওনারা কিন্তু ভুল করছেন একটা জায়গায়। এবার কিন্তু ওনারা বিএনপি বা বিরোধীরা যে নির্বাচনে যায় নাই, সেটাকে চমৎকারভাবে যৌক্তিক প্রমাণ করে দিয়েছেন, একদম ক্লিয়ারলি, এর মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই। আমি আরেকটা জায়গায় একটু যোগ করতে চাই, যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন এসছে। এটা প্রশ্নটা আমার কাছে ছিল না, বাট আই ওয়ান্ট টু অ্যাড্রেস দ্যাট। ধরে নিলাম এই সরকারের পতন হলো, ওনারা 41 সাল পর্যন্ত বলছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আরও অনেক আগেই হবে। পতনের পর একটা সরকার হলো, একটা নির্বাচন হলো, এবং আমরা ধরে নিলাম
একজন নির্বাচিত হলো যিনি যোগ্য নন, কথাবার্তা বেসিক, যে ঠিক আছে, কিন্তু আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় কে নির্বাচিত হবে, যোগ্য আছে কি নাই, এই যে আমি নিজকেই সবচেয়ে যোগ্য মনে করছি আর কেউ যোগ্য হবে না, বা যোগ্য যদি নাও হয়, গণতান্ত্রিক ব্যবস্থায় সব প্রশ্ন করা যায় না। আপনি আমেরিকান প্রেসিডেন্ট, গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনে অংশগ্রহণ করাটাও তো জরুরি না, নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি। যে রুমিন ফারহানা শুরু করেছিলেন না, যা হচ্ছে এগুলো কি নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি, প্রহসনে অংশগ্রহণ করাটা জরুরি। এটা যে প্রহসন, এটা ওনারাই প্রমাণ করছেন, আই রিপিট, ওনারাই প্রমাণ করছেন। প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনে তো চেয়েছে আওয়ামী লীগ বিএনপি আসুক, এই চাওয়ার ম্যানিফেস্টেশন হিসেবে কি 28 অক্টোবরের ঘটনা ঘটানো হয়েছে, যাতে বিএনপির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির সকলে, খুবই শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছিল, আমি ছিলাম সেখানে, খুবই শান্তিপূর্ণ, হঠাৎ করে কি হলো, পুলিশ কেন সাউন্ড গ্রেনেড মারলো, পুলিশ কেন টিয়ার শেল মারলো, আমরা কেউ বুঝতে পারি নোবডি। এবং সেই মানে জনতার ঢলের মধ্যে এমন একটা ত্রাসের পরিস্থিতি তৈরি করেছিল যাতে বিএনপি নির্বাচনে আসে, এবং 27,000 নেতাকর্মীকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল অল্প কয়েকদিনের ব্যবধানে যাতে বিএনপি নির্বাচনে আসে। বিএনপির সিনিয়র নেতাদেরকে নির্বাচনে একেবারে ঠান্ডা মাথায় নির্বাচনের আগে আগে রায় দিয়ে অযোগ্য ঘোষণা করা হচ্ছিল নির্বাচনে যাতে বিএনপি নির্বাচনে আসে। মানে এগুলোকে বিএনপিকে নির্বাচনে আনার জন্য করা হচ্ছিল। আমার একটা কথা বলেছেন যে যোগ্যতা অযোগ্যতার বিষয়, হ্যাঁ, প্রধানমন্ত্রী হয়তো টেকনিক্যালি বোঝাচ্ছেন যে আইনগতভাবে বিএনপির সিনিয়র দুজন যিনি আছেন, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। একটা নির্বাচন কিন্তু শুধু নির্বাচনের তারিখ না, একটা নির্বাচনের সময় শুরু হয়ে যায় অনেক আগে থেকে। পরিবেশটা আদৌ সুষ্ঠু থাকবে না সেটা কিন্তু আপনি আগেই বুঝতে পারবেন, এবং সেই পরিবেশ যদি এনশিওরড হয় যেখানে পুলিশ প্রশাসন, আমলা, জুডিশিয়ারি সকলে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে, ইনক্লুডিং কমিশন, তখন অটোমেটিক্যালি এইসব রাজনৈতিক মামলা কোনটাই টিকবে না। করছিলেন না, যদি আমি আপনার কথার সাথে একমত হই, আপনি যা বলছেন আওয়ামী লীগ ঠিক সেটাই চাইছিল, বিএনপি নির্বাচনে না আসুক, সে কারণে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়া হলো। আপনারা আসলে সেই সুযোগ করে দিলেন নির্বাচনে না এসে আওয়ামী লীগকে জয়ী হওয়ার জন্য। আপনি আমাকে বলেন তো, আমার দলের মহাসচিব যিনি বর্তমানে দেশের ভেতরে দেশের মাটিতে দলের হাল ধরে আছেন, তিনি সহ যারা ডিসিশন মেকার, স্ট্যান্ডিং কমিটির মেম্বার্স, তাদের সবাইকে আপনি জেলে নিলেন। আমাদের নির্বাচনটা করবে কারা? আমাদের যারা প্রার্থী হতে পারে প্রতিকূল পরিবেশ তৈরি করা হয়েছিল বিএনপির জন্য, তার আগে নির্বাচনে কিন্তু কেন সাজা দিয়ে অযোগ্য ঘোষণা করবেন, নির্বাচনে অংশগ্রহণ করবে। আর একটা কথা শেষ করি, 18 সালের নির্বাচনের স্মৃতি তো আমাদের মাথার ভেতরে আছে। তখন আমাদের নেতাকর্মীদের কিভাবে দৌড়ের উপর রাখা হয়েছে, প্রার্থীদের কিভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করে রক্তাক্ত করা হয়েছে, এই স্মৃতি আমরা ভুলে গেছি। নির্যাতন করে এবং একেবারে প্রতিকূল পরিবেশ আপনারা বিরোধী দলগুলোর জন্য তৈরি করেছিলেন কিনা নির্বাচনের আগে? এটা আসলে ওনারা এই 28 তারিখের এই ন্যারেটিভস বিভিন্ন সময় ধরে দিয়ে আসছেন, মানে নিজেদের দোষ ঢাকতে আরেকজনের উপর দায়টা চাপিয়ে দেয়া। আমরা তো ওনাদেরকে চেয়েছিলাম নির্বাচনে আসুক ওনারা, কিন্তু 28 তারিখের ঘটনা অনেক আগে থেকেই ওনারা ঘোষণা দিয়েছিলেন যে কোনো মূল্যে নির্বাচন আমরা প্রতিহত করব। ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন পরিস্থিতি যদি ঠান্ডা থাকে, এরকম কথা তাদের পক্ষ থেকে কেউ কোনোদিনই বলেনি। অনেক আগে থেকেই শুরু করেছিলেন, পরে বললেন কেয়ারটেকার গভর্নমেন্ট, তারপরে বললেন যে দেশ ছেড়ে পালাবে, তারপরে বললেন নির্বাচন প্রতিহত করব। তো নির্বাচন প্রতিহত করার ক্ষেত্রে ওনাদের যে কর্মকাণ্ড ইতিপূর্বে আছে সেটারই বহিঃপ্রকাশ ওনারা করলেন। দেশের মানুষ যখন বুঝতে পারলো যে ওনারা এই সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যার সাথে সরাসরি যুক্ত, সাথে সাথে এই দোষটা আওয়ামী লীগের ঘাড়ের উপরে চাপিয়ে বললেন আওয়ামী লীগ তলে তলে গোপনে গোপনে আমাদের উপর এই ঘটনা ঘটিয়ে এখন দোষটা আমাদের উপর দিয়ে দিচ্ছে। এই ব্যাখ্যা ওনারা কিন্তু অনেক আগে থেকেই দিচ্ছেন। 28 তারিখের আমার মনে হয় মাসখানেক পরে থেকে এই ব্যাখ্যাটা ওনারা তৈরি করেছেন। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, আসলে জনগণের সাড়া পাচ্ছিল না বলে বিরোধী দলগুলো নিজেরাই আসলে চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা, আপনি কি মনে করেন ডক্টর জাহিদুর রহমান? মানে আওয়ামী লীগের বাইরে আর কাউকে, ধরুন বিএনপি বা বিরোধীরা তো সরকার বিরোধী আছে, আমরা বাংলাদেশে থাকি, আমরা এগুলো বলি টলি, কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন স্টেটমেন্ট দিয়ে বলেছে যে গভর্নমেন্টের এজেন্ট প্রভোকেটিয়ার বলে তাদেরও সন্দেহ। কিন্তু যতই প্রতিকূল পরিবেশ থাকুক, নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা রাজনৈতিক দলগুলোর নেতাদের সর্বশেষ পর্যন্ত মাঠে থাকাটাও তো জরুরি ছিল। না, মাঠে না থাকা অনেক সময় খুব জরুরি। যেমন ধরুন 96 সালে তো আওয়ামী লীগ নির্বাচনে যায় নাই, 2007 সালের 22 জানুয়ারি একটা নির্বাচন হচ্ছিল, তার আগে তো মনোনয়নপত্র উইথড্র করেছিল। আপনি এখন বলতে পারেন এরপর বিএনপি সরকার প্রথমবার 96-তে পতন হয়নি, বিএনপি তার দায়িত্ব ছেড়ে দিয়েছে তত্ত্বাবধায়ক এনে, পরের বার বিএনপির পতন হয়েছে, একটা 1-11 ঘটেছে। এখন এবার একটা 1-11 বা অন্য কিছু যেহেতু ঘটে নাই, সাফল্য আসে নাই, কিন্তু ওনারা কি 22 তারিখ গিয়েছিল? খুব বলে না আমাদের ভীষণ বড় শক্তিশালী সংগঠন আছে, আমরা মাঠের রাজনীতি দেখিয়ে দিতে পারি। ওনারাও তো নির্বাচন থেকে দুবার পর পর
এরশাদ পতনের পর দুবার সরে এসেছে। সুতরাং আমি ভুল বলছি না, নির্বাচন থেকে সরে আসা আন্দোলন করেছিল তারা কিন্তু সেই আন্দোলনের সফলতা আনতে পেরেছিল। বিএনপি দীর্ঘদিন, সমমনা দলগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, দুটো ব্যাপার। বিএনপি, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির নেত্রী এখানে আছেন, উনি আরো ভালো জবাব দিতে পারবেন। আপনি ক্ষমতা থাকার জন্য কতদূর যাবেন, মানুষকে কতটুকু টর্চার করবেন, কতটুকু ধ্বংস করবেন, দেশকে কতটুকু বেচবেন। আপনি যদি দেশ পুরো বেচে দিয়ে মনে করেন ক্ষমতায় থাকতে হবে, ওই ক্ষমতায় থাকার মতো আসলে সম্ভব। সেলিম আলতাফ জর্জ, এইগুলো আমি বললাম তো, এই কথাগুলো ওনারা দীর্ঘ সময় ধরেই একই কথা বলছেন। এই কথাগুলো অবশ্যই জায়েদ ভাই আমার জন্য বলছেন, সময় থাকলে পয়েন্ট আউট করে বলবো কোথায় কিভাবে কত টাকায় কোন কোন ভাবে দেশ জন্য তো অবশ্যই বলছেন, এটা দেশের মানুষের জন্য ওনারা বলছেন। দীর্ঘ এই 10-12 বছর যাবত কিন্তু ঘুরে ফিরে একই কথাগুলো ঘুরে আসছে। তো এগুলো বলে মানুষের জনমত ওনারা কতটুকু গঠন করেছেন, এটা অনুধাবন করেছেন কিনা আমি জানি না, করতে পারেন। তবে হ্যাঁ, ওনার একটা বিষয়ের সাথে আমি একমত, কিছুটা তো ড্রেনেজ আমাদের এই সময় হয়েছে। এই ড্রেনেজটা ঠেকানোর জন্যে, ড্রেনেজটা আটকানোর জন্যে আমাদের দীর্ঘ সময় ধরেই কিন্তু এটা ধীরে 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 হয়েছে। এইটার যে সিস্টেম, ফাইন্যান্সিয়াল ক্রাইম বন্ধ করার যে সিস্টেম, এইটা এখন আমাদের দেশে মনে হয় ডেভেলপ করার সময় এসেছে। কেননা আমরা প্রতিনিয়তই যখনই এরকম কোনো একটা কিছু ঘটে, পরের দিনে আমরা এই নিয়ে আলোচনা করি, আলোচনা শেষ হয়ে যায়, আবার একটা ঘটনা ঘটে। তার অর্থ হচ্ছে আমাদের দেশের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই সিস্টেমটাই আসলে এই টাকা পাচার করার জন্য একটা সহায়ক অবস্থায় আছে। তো সেইটাকে আমরা যদি রেগুলেশনের মাধ্যমে, একটা ইন্টিগ্রেটেড পলিসির মাধ্যমে এটা বন্ধ করতে পারি, কে জানে আজ থেকে 10 বছর পরে হয়তো চলবে না। কেননা আমাদের এখন এমন একটা পতনমুখী সমাজে আমরা গিয়েছি, এখানে ইন জেনারেল প্রত্যেকে কোনো না কোনোভাবে এর ভিতরে যুক্ত হয়ে গেছেন। তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি কারিগরি বোর্ডের চেয়ারম্যান সার্টিফিকেট জালিয়াতের সাথে যুক্ত এবং ওয়াইফ যুক্ত। তো সেই ক্ষেত্রে শুধু একটা কোনো গোষ্ঠী, একটা কোনো সংগঠনের সাথে যুক্ত না, এটা আমি বলবো ইন জেনারেল আমাদের সমাজ ব্যবস্থায় একটা পতনমুখী অবস্থার দিকে আমরা গিয়েছি। এইখান থেকে উঠে আসতে হলে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইম যেটা বন্ধ করার কথা, সেটা অবশ্যই যারা আরো এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে এই ক্রাইমটা কিভাবে আরো বন্ধ করা যায় সেই বিষয়ে ব্যাপক আলোচনা হতে পারে এবং সিস্টেমটা ডেভেলপ করা যেতে পারে। আদারওয়াইজ বিএনপি গভর্নমেন্টের সময় কারা কারা টাকা পাচার করেছে, কার টাকা এসেছে এটাও আমরা জানি, তারপরে এই সময়ে কোথায় কোথায় কি হয়েছে সেটাও সবাই জানে। তো এটা ক্রমাগতভাবে চলছে, কিন্তু বন্ধ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ আমরা নিচ্ছি সেই ক্ষেত্রে শক্তিশালী একটি বিরোধী দলের এক ধরনের সহ অবস্থানও খুব জরুরি ছিল। আমি ব্যক্তিগতভাবে চাই এই বিষয়ে ওনাদের তথ্যবহুল আলোচনা করবেন, এটা বন্ধ করার কি প্রক্রিয়া সেটা বলতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনারা যথেষ্ট চক্রান্ত করেছেন নির্বাচন প্রতিহত করতে, কিন্তু যত চক্রান্তই করুন না কেন তারাই বিজয় নিয়ে আসছে, অর্থাৎ আওয়ামী লীগ বিজয় নিয়ে আসছে, কারণ জনগণ আওয়ামী লীগের সাথে আছে। বিএনপির সাথে যদি জনগণ থাকতো তাহলে উপজেলা নির্বাচনে এখনো কেন লিফলেট বিতরণ করতে হচ্ছে? দেখুন, জনগণ কার সাথে আছে সেটা তো আমি দাবি করব আমার সাথে, জর্জ ভাই দাবি করবে জর্জ ভাইয়ের সাথে, নাগরিক ঐক্য থেকে ডক্টর জাহিদ দাবি করবে ডক্টর জাহিদের সাথে আছে। এটা আসলে মাপবার সুষ্ঠু, নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য আন্তর্জাতিক তো একটা পদ্ধতি আছে, তাই না? একটা নির্বাচন দেন না। এক মাগুরা উপনির্বাচনের পরে 94 থেকে আপনারা সংসদ থেকে বের হয়ে গেলেন, বিএনপির বিরুদ্ধে 2 বছর টানা আন্দোলন করলেন, 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিলেন না, এবং সেই নির্বাচনের আগে বিএনপি একটি নির্বাচিত সরকার ছিল, আজকের মতো অনির্বাচিত সরকার নয়। বিএনপি ওয়াদা করেছিল যে আমরা একটি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনব, তাই বিএনপি করেছিল, এবং ভদ্রভাবে ক্ষমতা পরিবর্তন হয়, নির্বাচন হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এখন আপনি এরপরে যখন 2/3 মেজরিটি নিয়ে 2008-এ আসলেন, আপনি মনে করলেন, আর ওয়াদা ভঙ্গ আপনার বহু পুরাতন অভ্যাস, আপনি মনে করলেন না দরকার নাই তো আর এটার সুবিধা তো আমার নিতে হবে। এই সুবিধা নিতে গিয়ে আপনি কনস্টিটিউশনটা চেঞ্জ করলেন, এখানেই শেষ না। আদালতের ঘাড়ে বন্দুক রাখলেন, এখানেই শেষ না। সংবিধান সংশোধন কমিটি হলো, সেই কমিটির ভেতরে সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাজেদা চৌধুরীর চেয়ারে কমিটি হলো, সেই কমিটিতে আওয়ামী লীগ দল হিসাবে গিয়ে মতামত দিল যে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে, দল হিসাবে গিয়ে আওয়ামী লীগ তার মতামত দিল। তারপরে হঠাৎ করে বিএনপি তো নিজেদেরকে যথেষ্ট শক্তিশালী দল ভাবছে কিংবা বলবার চেষ্টা করছে, তারা খুবই বৃহত্তম একটি বড় রাজনৈতিক দল, সেই জায়গা থেকে তারা কেন এখনো আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলন কোনো ধরনের সফলতা আনতে পারলো না? আমি এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী ইজ ইন পাওয়ার? এই প্রশ্ন করতে পারে ভাই, আপনি লাফ দিয়ে গেলে তো এটা তো একটা কারণ আছে ভাই প্রশ্ন করার। আপনি তো আমাকে প্রশ্ন করছেন, তার উত্তরে আমি যখন প্রশ্নটা করলাম ডেফিনেটলি এটা একটা প্রেক্ষাপট আছে। হ্যাঁ, প্রেক্ষাপটটা হলো এই যে প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্ষমতায় আছে কিনা সেটা একটা প্রশ্ন, বিকজ উপজেলা নির্বাচন
তার একটা বড় উদাহরণ। কেন উদাহরণ সেটা ডক্টর জাহিদ কিছুক্ষণ আগে বুঝিয়ে বলেছে, যে 10 জন ওনার মুখনিসৃত নির্দেশনার পরও 10 জন, 10 জন হলে বিএনপি কিন্তু প্রায় 80 জন। বিএনপি তো ভাই 17 বছর ক্ষমতাই নেই, বিএনপির নির্দেশনা না মানলে কি যায় আসে, আওয়ামী লীগেরটা না মানলে। এবং শেখ হাসিনার যেই শক্তিশালী মূর্তি আওয়ামী লীগ গঠন করছে, কাল্ট মূর্তি আওয়ামী লীগ নিয়ে এসছে, সেইখানে তো এই নির্দেশনা না মানার তার মানে কি খুঁটিটা অন্য কোথাও। এই জায়গাটাতে আসছিলাম, এই যে প্রশ্নটা ডক্টর জাহিদ করলেন না, যে বাংলাদেশের সার্বভৌমত্ব আছে কিনা, যখন আপনাকে শুধু নিজের দেশের ফোর্স না, আপনার সার্বভৌমত্ব অন্য কোনো দেশের কাছে বা অন্য কোনো গোষ্ঠীর কাছে আপনি লিজ দিয়েছেন এবং সেটার সঙ্গে বিরোধী দলকে লড়তে হচ্ছে, তখন ওই লড়াই ওই 2 বছর আর 5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা না। এই জায়গাটিতে যদি ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে আবার একটু আমি আসি, বিরোধী দলগুলো বারবার বলতে চেষ্টা করছে যে আওয়ামী লীগ অন্যান্য দেশের সাথে আতাত করে নির্বাচন করছে। নির্বাচনের সময় আমরা বিরোধী দলগুলো অন্য পশ্চিমা দেশগুলোর উপর অনেকখানি নির্ভরশীল হতে দেখেছি, সেটাই বা কেন তাহলে? ধন্যবাদ। আসি আর 2-1টা ইস্যু একটু অ্যাড্রেস করতে চাই। মানে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে বিএনপির সাথে জনগণ থাকলে তো নির্বাচনে যাওয়া যেত। জাস্ট একটা জবাব হচ্ছে, ওই যে 96-2007 কি ওনাদের সাথে জনগণ ছিল না? ছিল না, ওনারা নির্বাচনে যান নাই কেন? আচ্ছা, আর জর্জ ভাই, এই যে বাংলাদেশের অর্থনীতির এই অবস্থা, মানে ওনাদের কথা শুনলে আমার মাঝে মাঝেই মনে হয় জর্জ ভাই মনে হয় আওয়ামী লীগ এইবার এই 7 তারিখে ক্ষমতায় আসছে, এর আগে বিএনপি এসে দেশটাকে এই করে শেষ করেছে, আমরা এবার 10 বছর আবার লাগবে বলছে। ওনারা শুরু করছেন 10 বছর পরে এই পরিস্থিতি থাকবে না। এই 15 বছর ইউ ওয়্যার ইন পাওয়ার ফর গডস সেক। কেন হয় না এটা আমার বলার দরকার নাই। কয়েকদিন আগে জনাব ফরাস উদ্দিন, আওয়ামী লীগের অতি খাস মানুষ, ওনাদের সময় গভর্নর ছিলেন, 18 সালে নির্বাচনের নমিনেশন চেয়েছিলেন, পান নাই, হবিগঞ্জ 4 থেকে। উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সাক্ষাৎকার দিয়ে বলছেন 1000 টাকার খেলাপি ঋণ নিয়ে কৃষককে বন্দি করে নিয়ে যাওয়া হয়, আর 10,000 কোটি টাকার শিল্প ঋণ খেলাপি সরকারের পাশে বসে থাকে। আমি ওনাকে কোট করছি, যে কেউ খুঁজে নিতে পারেন, উনি বলছেন এই কথা। এবং একজন আব্দুল হাই বাচ্চু সম্পর্কে, উনি নাম বলেন নাই, যে ওনার নামের আগে শেখ ছিল না, এখন দেখি শেখ আছে, তাকে কে আশ্রয় প্রশ্রয় দেয় আমি জানি না, জানলেও বলতাম না, কারণ উনি বিগ ঢঙে বলছেন, উনি সুশীল মানুষ, মরিতে চাহি না এ সুন্দর ভুবনে। এগুলো কে বলছেন? জনাব ফরাস উদ্দিন বলছেন, যিনি আওয়ামী লীগের অতি খাস মানুষ, নির্বাচন করতে চেয়েছেন। সুতরাং এই ঘটনাগুলো কেন ঘটে উনি বুঝতে পারেন। বিদেশ নিয়ে বলছি, আমি সব সময় খুব স্পষ্টভাবে বলেছি, আর সময় থাকলে এগুলো নিয়ে আলোচনা হতে পারে, দীর্ঘ একাডেমিক ডিবেট হতে পারে। একটা দেশের অথরিটারিয়ানিজম সরানোর জন্য নানা জায়গার রোল লাগে। 1-11 আমি যদি বলি, কিন্তু বিরোধী দলগুলো কি পশ্চিমাদের উপর যথেষ্ট নির্ভরশীল ছিল না? না, আমি বলছি নির্ভরশীল ছিল না। আমি বলি, খেয়াল করলে বুঝবেন। যেটি এই জায়গাটিতে আমি আপনার কাছে আসবো, আমার বিরতির সময় আমি এটা আসবো, বিরতি নিয়ে ফিরতে চাই। দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। ডক্টর জাহিদুর রহমান, বিদেশিদের প্রভাব নিয়ে আলোচনা করছিলাম আমরা। বাংলাদেশকে একটা জিওপলিটিক্যাল খেলায় পরিণত করেছে এই সরকার, সুতরাং এখানে অন্যান্য শক্তিগুলো বিভিন্ন রকম ভাবে রোল প্লে করতেছে। যখন বিদেশিদের সাহায্য চেয়েছিল তখন সেটি কোনো ধরনের পলিটিক্স ছিল না। পলিটিক্স ছিল, কিন্তু খেয়াল করে দেখবেন বিরোধীরা কেউ বলেছে আমেরিকা আসো, তুমি আমাকে ক্ষমতায় বসিয়ে যাও, বলেছে? একটা রেকর্ড দেখান, একজন অবতার বলেছিল। আমরা পরে বুঝলাম ওকে আওয়ামী লীগ আগে কানে কানে বলে যে এটা বলবা তাহলে তোমাকে আওয়ামী লীগে নিব, শাহজাহান ওমর সাহেব চলে গেছে। ওনারা বলছে দিল্লিকে বলে এসছি ক্ষমতায় রাখতে হবে, দিল্লি আছে আমরা আছি। আর নির্বাচনের পর থেকে জনাব ওবায়দুল কাদের, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, সকাল বিকাল 14, 18, 24 ভারতের সাহায্যেই এই নির্বাচনে তারা টিকে থাকতে পেরেছে, এগুলো বলেছে। সো ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। আমরা চেয়েছি আমরা আমাদের মুভমেন্টটা করব, সেখানে বিদেশিরা যদি আমাদের সাথে থাকে, বিশেষ করে পশ্চিমা দেশ, আরো স্পেসিফিকলি বললে আমেরিকা, সেটাতে আমাদেরকে শক্তি দেবে, দিয়েছে। আমেরিকা স্টেপের কারণে যখন ক্রস ফায়ার, মানে সরকারের গল্প অনুযায়ী বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম বন্ধ হয়েছে, কোনো অর্জন কি হয়েছে? অর্জন হওয়া না হওয়া আপেক্ষিক জায়গায়। সেটা হচ্ছে যে বললাম শুরুতে, আজকে যথেষ্ট সময় নাই, কিভাবে ভারতের কাছে দেশ বিক্রি করে ক্ষমতায় এই যাত্রা টিকে গেছে ডকুমেন্ট দিয়ে। আমার ওই ব্র্যান্ডিং নাই যে আমি দেশ বিক্রি করে দিয়েছে বলে মিছিল করছি। দেশ বিক্রি কেন, কিভাবে, কতটুকু, আজকে সময় নাই আমি দেখাতে পারি। সেলিম আলতাফ জর্জ, এই যে বারবার একটু অভিযোগ করা হচ্ছে দেশকেই বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগ, জনগণ কি তাহলে আওয়ামী লীগের সাথে একেবারেই নেই? রুমিন ফারহানা যে কথাগুলো বলেছে তার আগে আমি একটু বলি। সে বলেছে বিদেশি ফোর্স এদেশে একেবারে সরাসরি হস্তক্ষেপ করার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় রয়ে গেছে এবং এদেশের সার্বভৌমত্ব আমরা অন্য মানুষের কাছে বন্ধক দিয়ে রেখেছি, যার কারণে আমরা এখনো ক্ষমতা কন্টিনিউ করছি। এই কথাগুলো একদম সম্পূর্ণভাবেই তারা ইচ্ছাকৃতভাবে এই তথ্যগুলো মানুষের কাছে উপস্থাপন করেন। এটা যে ওনাদের খুবই একমাত্র বায়বীয় কিংবা কল্পনা প্রসূত কিংবা এই কথার কোনো অর্থ হবে না কিন্তু বলে দেয়া, ব্যাপারটা এরকম না। এর খুব যথাযথ অর্থ ওনারা নিজের মনের ভিতরে লালন করেন এবং সেইটা মানুষের কাছে ওনারা প্রকাশ করেন, যাতে করে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপপ্রচার
ভারতের সাথে তাদের সখ্যতা এবং ভারত তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে, এটা কিন্তু এই প্রচার আজকের থেকে না, এই দেশ স্বাধীন হওয়ার আগের থেকেও যখন 1954-এ ইলেকশন হয়েছিল যুক্তফ্রন্টের, তখনও কিন্তু এই ধরনের আপনার ভারতের সাথে যুক্তফ্রন্টের সখ্যতা আছে এরকম নানান প্রচারণা চালিয়েছিল। কিন্তু ভারতের পক্ষে কি বাংলাদেশে এসে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া সম্ভব? সেই সুযোগ কি আছে? এরপরে কিন্তু আমি বলছি, এরপরে ওনারা একই কথা বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে মসজিদে উলুধ্বনি হবে, লুঙ্গি ছেড়ে সবাই ধুতি পরা শুরু করবে। তো এই কথাগুলো কিন্তু আজকে না, বহু আগের থেকেই এই অর্থপূর্ণ মিথ্যা কথাগুলো মানুষের ভেতরে ওরা ছড়িয়ে দিচ্ছেন। ছড়ানোর ফলে যে ওনাদের কিছু লাভ হয়নি তা না, লাভ কিছুটা হয়েছে, একবার দুইবার ঠিক এর উপরে বেজ করে ওনারা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এখন পৃথিবীতে মানুষের হাতের মুঠোই, ওনারা কিছু বললেই মানুষ এটা খুঁজে বের করতে পারেন, যার জন্য এই মিথ্যা আসর আর মানুষের ভিতরে পড়ছে না। তারপরে এই কথাগুলো ওনারা ক্রমাগতই বলে চলেছেন, বলতে থাকুক, এটার বিচার বিশ্লেষণ মানুষ করবে। আমার কেয়ারটেকার গভর্নমেন্টের কথা রুমিন ফারহানা বলেছেন, আমি এই বিষয়ে আবার একটু বলতে চাই। কেয়ারটেকার গভর্নমেন্ট, আওয়ামী লীগ এটাকে শেষ করে নাই। ওনারা বলছেন আদালতের ঘাড়ে দিয়ে আওয়ামী লীগ এটা ফায়ার করেছে, কিন্তু তার আগে যখন ইয়াজউদ্দিন অসাংবিধানিকভাবে নিজেই কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ এবং প্রেসিডেন্ট হিসাবে অসাংবিধানিকভাবে এখানে অবস্থান নিলেন, তখন ঠিক এই বিষয়ে একটা মামলা হয়েছিল, উনিও জানেন, আওলাদ সাহেবের কোর্টে। সেই মামলাটা সরাসরি হস্তক্ষেপে শুনানি বন্ধ করে দেওয়া হয়। কে জানে, শুনানি হলে আজকেও কেয়ারটেকার গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারত। তারপরে যখন 1/11-র সময় এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের 3 মাসের সরকার 2 বছরের লেন্দি হয়ে গেল, সেই দিনই মূলত এই কেয়ারটেকার গভর্নমেন্টের আওয়ামী লীগ আসলে নিজেদেরকে ক্ষমতায় রাখবার জন্য তারপরে ওনারা এই বিষয়টা ঘুরিয়ে ফিরিয়ে এখানে আনছেন। আনার পরেও তর্কের খাতিরে যদি যখন ওনারা বলেন যে আরো তো 2টা টার্মের কথা বলা ছিল, তো 2টা টার্মের পরে কি হতো? 2টা টার্মের পরে তো আমাদের এই আলোচনায় আসতে হতো। তো যার জন্য এই সমস্ত কথাবার্তা মানুষের কাছে দীর্ঘ সময় ধরে ওনারা বলছেন। বিরোধী দলগুলো আস্থা রাখতে পারছে না কখনোই। আমাদের উপরে বিরোধী দলের আস্থা আমরা রাখতে বলি না কখনোই। যেমন আমরা কখনোই বিএনপির উপর আস্থা রাখবো না, বিএনপি আমাদের উপর আস্থা রাখবে না, এটাই স্বাভাবিক। সেই না রাখার ক্ষেত্রে নির্বাচন কমিশনটা কিভাবে স্ট্রেনথেন হতে পারে এই বিষয়টা নিয়ে আমি বহুবার বলেছি, এই বিষয়টা নিয়ে আলাপ হতে পারে। কেননা কেয়ারটেকার গভর্নমেন্ট ওনারা যেটা মনে করছেন যে আমরা আওয়ামী লীগকে টেনে হিঁচড়ে নামিয়ে এই ব্যবস্থা পুনঃপ্রবর্তন করব, আমি আবারও আজকে বলে যাচ্ছি কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশের কোনোদিন আসবে না। ব্যারিস্টার রুমিন ফারহানা, তার মানে কি বাংলাদেশে আর কোনোদিনও আমরা বিরোধী দলগুলোকে, বিশেষ করে বিএনপিকে নির্বাচনে দেখব না? আমি আপনাকে আজকে একটা কথা বলে যাই, কেয়ারটেকার নামে আসবে না কি নামে আসবে আমি জানি না, তবে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে এরকম একটি নির্বাচন বাংলাদেশে হবে। 14, 18, 24-এ যা হয়েছে, যেটাকে আমি কামড়াকামড়ি বলছি, এটা নেক্সটে হবে না। আমি আপনাকে এটা বলতে পারবো না এটা 2 বছর পরে, 1 বছর পরে, 6 মাস পরে না 4 বছর পরে, আমি বলবো এটা আমি জানি না, কিন্তু নেক্সট এটা হবে না। 1, 2 হচ্ছে বারবারই আমার ভাই প্রশ্ন তুলছিলেন সার্বভৌমত্বের ব্যাপারে, আমরা যে আলাপ তুলছি সেটা পুরোটাই মিথ্যা। ভাই রে, 52 বছরের জীবনে শুনছেন ভারতের প্রার্থী আমি আমারে ভোট দেন? সত্য মিথ্যা পরের আলাপ, এই আলাপ যে দেয়া যায় নির্বাচনের সময়, যে এই আলাপ একজন এমপির প্রার্থী দিতে পারে, এটা আওয়ামী লীগ দেখাইছে। 1, 2 হলো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলে নাই ভারতকে তা দিয়েছি তা আজীবন মনে রাখবে। দিতে 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 দেখা গেল বর্ডারের উপর নিয়মিত লাশ ফেলার একটা নিয়ম দাঁড়ায় গেছে। দিতে দিতে দেখা গেল তিস্তার পানি আমরা আর পেলাম না। দিতে দিতে দেখা গেল আমরা ট্রানজিট দিয়ে দিলাম, বন্দর দিয়ে দিলাম, কিন্তু নেপাল থেকে বিদ্যুৎ আনবো সেই জন্য 2টা খুঁটি গাড়বো, সেই 10 কিলোমিটার জায়গারও পারমিশন আমাকে ভারত এখনো দিল না। দিতে দিতে দেখতে পাইলাম আমরা যে 7 সিস্টার্সে ঠিকই নিরাপত্তা বাংলাদেশ দিল ভারতকে, কিন্তু ভারতের মানে একটা ওয়াদা ভারত পূরণ করলো, বাংলাদেশের ন্যায্য পাওনাগুলার বিষয়ে ভারত কোনো রকম কোনো উদ্যোগ নিল না। দিতে দিতে আমরা দেখলাম এমন অবস্থা, ওই যে বলেছিল না মসজিদে উলুধ্বনি হবে ইত্যাদি ইত্যাদি, না এগুলোকে লিটারাল অর্থে নিলে তো হবে না। এই কথাগুলো আমরা দেখেছি, সেরকম অবস্থা তো এখন আমরা দেশে বলতে দুঃখ লাগে, তাও বলি বাংলাদেশের কোনো ইফতারের আগে, মানে পাকিস্তান আমল বলেন তার আগে যখন ভারতবর্ষ ছিল, ইফতারের আগে নিয়ন্ত্রণ হবে, সরকার বলবে ইফতারের অনুষ্ঠান করা যাবে না, বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলার বিজ্ঞপ্তি দিবে, শুনছেন কোনোদিন? গত বছর তো হলো, সরি এই রোজার ঈদ কবে গেল, এই যে সাম্প্রদায়িকতা 2024 সালে তো হলো, কারণ হয়েছিল যাতে আসলে অনেক বেশি
That's the different debate. এটা ওই সময় আমরা এই বিষয়ে বিস্তর আলোচনা করেছি এবং এই বিষয়টাকে রুমিন ফারহানা আবার আজকের আলোচনার ভিতরে অন্তর্ভুক্ত করে আলোচনাটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। সব মিলিয়ে আসলে আওয়ামী লীগ বলবার চেষ্টা করছে তারা কোনোভাবেই রাজনীতিতে তাদের নিয়ন্ত্রণ হারায়নি। কে? আওয়ামী লীগ। অফ কোর্স নট। আওয়ামী লীগ, যেটা আপনি বলেছেন যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যারা যারা দোষী সাব্যস্ত হবেন, আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া আছে, সময় হলে তাদের উপরে সেই শৃঙ্খলা ভঙ্গের যে শাস্তি, সেই শাস্তিগুলো প্রয়োগ করা হবে। ডাক্তার জাহিদুর রহমান, আওয়ামী লীগ যদি নিজেদের নিয়ন্ত্রণ না হারায় তার মানে বিরোধী দলগুলো কি আরো দুর্বল হচ্ছে? বিরোধী দল দুর্বল ছিল না, দুর্বল হয়নি। আসলে যতদিন পর্যন্ত আপনি ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত আমাদের একটা গল্প মনে আছে না, ইসলামের ন্যারেটিভে এরকম একটা গল্প আছে। সুলাইমান আলাইহিস সালাম একটা মসজিদ বানাচ্ছিলেন, তো লাঠির মধ্যে ঘুণ ধরে গেছে। যেদিন ওই ঘুণটা ভেঙে পড়েছে এর আগে কিন্তু উনি মারা গেছেন ওখানে, কিন্তু লাঠিটা যতদিন ছিল বোঝা যায় নাই আর কি। তারপর লাঠি ভেঙে পড়ে যাওয়ার পর জিনিসটা বোঝা গেল ওনার হয়ে জিনরা সেই কাজ করছিল। মানে আমি আওয়ামী লীগকে ঠিক এরকম ভাবেই দেখি। তার মানে এতটাই দুর্বল অবস্থানে আওয়ামী লীগ 18 সালের পর আওয়ামী লীগ বলে কিছু নাই, আওয়ামী লীগ বলে কিছু না, আওয়ামী লীগ বলে কিছু না, প্লিজ, আওয়ামী লীগ বলে কোনো কিছু এক্সিস্ট করে না। সামথিং ইজ ইন পাওয়ার, এটা একটা ঘুটা দিচ্ছেন, এর মধ্যে কিছু আওয়ামী লীগ, কিছু ব্যবসায়ী, কিছু বিভিন্ন এজেন্সি বাহিনী, তারপরে পুলিশ, তারপরে বিদেশি দেশ, এইসব মিলে একটা ঘুটা দিয়ে একটা বস্তু তৈরি করেছে। না নেই, একটু যোগ করে দেই, মানে আওয়ামী লীগ পাওয়ারে আছে কি নাই, আপনি সংসদে জাস্ট জনাব তোফায়েল আহমেদের মতো মানুষ বলছেন যে আমলাদের জন্য তাদের কি পরিস্থিতি, তো সংসদে বলছেন। তোফায়েল আহমেদ কিন্তু আওয়ামী লীগের ইতিহাস, সে 54 বলছি না, স্বাধীনতার আগে থেকে যে ইতিহাস, এর অবিচ্ছেদ্য মানুষ, তার মতো ভেটারান আওয়ামী লীগের এসব বলছেন। তোফায়েল সাহেব আমলাদের বিষয়ে যেটা বলেছেন ওইটা ভিন্ন আলোচনা। জাহিদ ভাই যেটা বলেছেন আওয়ামী লীগ বলতে কিছু নেই, এটা যদি ওনারা মনে করেন এবং এটা মনে করে ওনারা যদি আত্মপ্রসাদে ভুগতে থাকেন, তাহলে আওয়ামী লীগের কিছু বলারও নেই, কিছু করার নেই। দল হিসাবে আওয়ামী লীগের যে অবস্থান, সেই অবস্থান থেকে সুদৃঢ়ভাবে এগিয়ে চলেছেন। ওনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ বলে কোনো দলই আর নাই, এটা ভাবার পরে ওনারা যদি একটু সুখ অনুভব করেন, সেই সুখটা অনুভব করুক, এটা আওয়ামী লীগ সর্বান্তকরণে সমর্থন করে। জি, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ব্যারিস্টার রুমিন ফারহান এবং ডাক্তার জাহিদুর রহমান, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।